হাই স্টুডেন্টস, আমরা পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা আজকের ক্লাসে শেষ করতে যাচ্ছি। তো আমি এই ক্লাসটা শুরু করার আগে সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আমার উপর ভরসা করার জন্যে যে আমি ইকোনমি ক্লাসটা আদৌ কতটা ভালো হবে না হবে আমি সংশয়ে ছিলাম। কিন্তু যারা এই লাস্ট ভিডিওটা দেখছো তার অর্থ হচ্ছে কি তারা আগের ভিডিওগুলো কমপ্লিট করে আসছো, অর্থাৎ আমার ওপর ভরসা জন্মাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আর এটা আমার জন্য খুবই ভালো একটা পাওনা যে রসায়নে পড়ার পর আমি যখন ইকোনমির ভিডিও বানাচ্ছি তখন তাতে কিছুটা হলেও মানে ঠিকঠাক ভিডিও বানাচ্ছি যখন। ওকে, আরেকটা ব্যাপার কি যে আমি এই চ্যাপ্টারটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। এই চ্যাপ্টারটা একটু সোজা ছিল, তাই ভাবলাম একটু কঠিন চ্যাপ্টার কি শুরু করি। ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স। এই চ্যাপ্টারটা ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেইনস, ইউপিএসসি প্রিলিমস, তারপর হচ্ছে কি যে মিসলেনিয়াস আনসার রাইটিংয়ের সময় আসতে পারে মেইনসে, ডাব্লিউবিপি মেইনসেও এক দুটো হঠাৎ দিয়ে দিতে পারে। তারপর আরআরবি এনটিপিসিতে কী হয় যে কখনো কখনো কোনো কোনো পেপারে শিফটে শুধু ইকোনমি প্রচুর দিয়ে দিল, কোনো শিফটে দেখা গেলো পলিটি দিয়ে দিল 4-5টা, ইকোনমি 4-5টা দিয়ে দিল, সেখানে পলিটির একটা এমসিকিউ পাওয়া গেল। কোনো শিফটে ইতিহাস বেশি দিয়ে দিল, ইকোনমির কি প্রশ্নই নাই, পলিটির প্রশ্ন আছে, জিওগ্রাফির প্রশ্ন আছে। তো সেই কারণে আমার মনে হয় যে ভবিষ্যতের কারণে যারা এইবারই আরআরবি এনটিপিসি দেবে তাদের হয়তো ইকোনমি অতটা স্টাডি করার মতো সময় থাকে না, কারণ অঙ্ক, রিজনিং প্র্যাকটিস করে জিকে জিএস পড়ার পর, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পর ইকোনমি ডিটেইলে স্টাডি করার সুযোগ থাকে না। আমি নতুন জেনারেশনকে বলবো, যে নতুন প্রজন্মকে বলবো, তোমরা আগের থেকে ডেপথটাকে বাড়াও। কারণ কি এখন দিন যত বেশি যাচ্ছে ডিফিকাল্টি লেভেল বাড়বে। আমাদের সময় যতটুকু কম্পিটিশান আমরা দেখেছি তার থেকে বেশি এখন কম্পিটিশান আরও হওয়ার সম্ভাবনা আরও বেশি। এর জন্য আগের থেকে এক্সেলেন্সের পিছু করো। তো এক্সেলেন্স কি, আমরা তার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। 3 ইডিয়টসে বলেছিল যে সাকসেসকে পিছে মত ভাগো, ও এক্সেলেন্সকে পিছে ভাগো, सक्सेस झाक मार के तुम्हारे पीछे आएगी। তো ঠিক হ্যাঁ। আর হ্যাঁ, মানে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স একটু কঠিন তো, এবং বিরাট বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে শেষ করতে গেলে শুধুমাত্র একটা চ্যাপ্টার না পড়ে পাশাপাশি আমি একটা সহজ চ্যাপ্টার প্যারালালভাবে আমি চালাবো, যাতে কিনা তোমরা বোর না হও, অ্যাটলিস্ট ডিপ্রেশন যেন না আসে, আরে বাবা এই একটা চ্যাপ্টার শেষ করতে অনেক দেরি আছে, আরও কত চ্যাপ্টার আছে। এর জন্য আমি প্যারালালি আরও একটা চ্যাপ্টার শুরু করবো। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ক্লাসটা, শেষ ক্লাসটা, মানে এই চ্যাপ্টারের শেষ ক্লাসটা। আমরা এই চ্যাপ্টারে পড়ছিলাম যে আনএমপ্লয়মেন্ট টপিক। এই টপিকটাকে ভালো করে বোঝার জন্যে আমরা টপিকটাকে 4টা অংশে ভাগ করেছি। তার মধ্যে একটা হচ্ছে ভারতে আনএমপ্লয়মেন্টের কারণ, 2 নাম্বারটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্টের হচ্ছে বিভিন্ন টার্মিনোলজি বা ধারণা, 3 নাম্বারটা হচ্ছে কি ভারতে আনএমপ্লয়মেন্ট গণনা করার পদ্ধতি, আর 4 নাম্বারটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্টের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। আমাদের আগের প্রথম 3টে টপিক আমাদের শেষ, আজকে লাস্ট একটা পার্ট বাকি আছে, সেই টপিকটা হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট দুভাবে হতে পারে, একটা ভলিউন্টারি আনএমপ্লয়মেন্ট আর একটা ইনভলিউন্টারি আনএমপ্লয়মেন্ট। তো তার মানে শ্রেণীবিভাগ আবার শুরু হচ্ছে। তোমরা অবশ্যই আবার নোট বানাও, ছক বানাও, যে একটা হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে কি ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট মানে কি তুমি স্ব ইচ্ছায় চাকরিতে জয়েন করছো না। বেসরকারি চাকরি প্রচুর আছে, সেলসম্যান থেকে শুরু করে মার্কেটিংয়ের কাজ, তারপর এগ্রিকালচারাল কাজ হতে পারে, তারপর হচ্ছে কি যে বাইরের প্রদেশে গিয়ে আরও অনেক কাজ কর্ম হতে পারে, বিদেশে যেতে পারো তুমি। তো এগুলো তোমার অপশান আছে, তুমি চাইলে জয়েন করতে পারো যখন তখন। হ্যাঁ, 1-1.5 মাস লাগতে পারে সেক্ষেত্রে, কি কাজ টু কাজ ভ্যারি করে। তো কিন্তু তুমি যাচ্ছ না, কারণ কি সেখানে হয়তো তোমার কন্টিনিউয়াসলি তুমি ইনকাম করতে পারছো না। 1 মাস কাজ হচ্ছে বা 2 মাস কাজ হচ্ছে, তারপর 10-15 দিন তোমার কি যে আনএমপ্লয়ি রয়ে যাচ্ছ। কাজের কোনো গ্যারান্টি নাই, তোমাকে বারও করে যেতে পারে তোমার পারফরমেন্স কোনো কারণে একটু কমজোরি হয়ে গেলে।
তোমার হেলথ ইস্যু থাকতে পারে। তো এই বিভিন্ন কারণে তুমি স্ব ইচ্ছায় চাকরিতে জয়েন করছো না, এটা হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। এবার আসে ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট হচ্ছে কি যে তুমি চাকরি চাও কিন্তু দেশের এমন অর্থনৈতিক অবস্থা তুমি মানে কি চাকরির সংখ্যাটাই খুব কম, সহজে পাওয়াই যাচ্ছে না, এটা হচ্ছে ইনভলেন্টারি এমপ্লয়মেন্ট। আচ্ছা, এই দুটো টপিকের মধ্যে ইনভলেন্টারি এমপ্লয়মেন্ট আমাদের খুব একটা বেশি দরকার পড়বে না, মানে কনসেপ্টটা অত বেশি দরকার পড়বে না, দরকার পড়বে কোনটা, ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। এই ভলেন্টারি আনএমপ্লয়মেন্টের হচ্ছে কি চাকরি পরীক্ষা হিসেবে 8টা ভাগে ভাগ করা যায়, 8 রকমের সম্ভব হতে পারে। আচ্ছা, কি কি আসলাম, আনএমপ্লয়মেন্ট হচ্ছে দুভাগে, ভলেন্টারি, ইনভলেন্টারি। ভলেন্টারি কোনটা, তোমার চাকরি আছে কিন্তু তুমি জয়েন করছো না, আর ইনভলেন্টারি মানে কি চাকরিই পাওয়া যাচ্ছে না। তো আমরা আছি কোথায়, ভলেন্টারি আনএমপ্লয়মেন্টের। ভলেন্টারি আনএমপ্লয়মেন্টের আবার 8টা ভাগ আছে। কি কি, স্ট্রাকচারাল, ডিসগাইজড, ফ্রিকশনাল, সাইক্লিক। স্ট্রাকচারাল, ডিসগাইজড, ফ্রিকশনাল, সাইক্লিক, ক্রনিক, টেকনোলজিক্যাল। 6টা হলো, আর দুটো আছে ক্যাজুয়াল আর সিজনাল। কি বলছি, স্ট্রাকচারাল, তীচিহ্ন দাও, সবাই খাতা নিয়ে 8টা তীচিহ্ন দাও নিচের দিকে। একটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, 2 নাম্বারটা হচ্ছে কি যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, 3 নাম্বারটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, 4 নাম্বার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, 5 নাম্বার ক্রনিক্যাল আনএমপ্লয়মেন্ট, 6 নাম্বার টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, 7 নাম্বার ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট, 8 নাম্বার সিজনাল আনএমপ্লয়মেন্ট। এই 8টা ভাগের মধ্যে প্রথমে আমরা বুঝি যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝি। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মানে কি যে জনসংখ্যা এত বেশি বেড়ে গেছে, তো সেখানে এবার জনসংখ্যা যদি বেশি হয় তার মানে তুমি টাকায় খুব মানে কি যে ক্যাপিটাল ফর্মেশন অনেক দেরি হয়। ক্যাপিটাল ফর্মেশন কি, তুমি ইনকাম করছো সঙ্গে সেভিংস করছো, তোমার ফ্যামিলিতে জনসংখ্যা অনেক বেশি, তো মানে কি যে মেম্বার সংখ্যায় বেশি, তাহলে কি তার হচ্ছে কি তুমি যা ইনকাম করছো তাতে দেখা গেল মাস শেষে 2000 টাকা বাঁচলো। তো আরও কোনো ফ্যামিলি হতে পারে, ছোট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে 3 জন ফ্যামিলি মেম্বার বা 4 জন ফ্যামিলি মেম্বার, সেখানে দেখা গেল মাসে 20,000 টাকা করে জমছে। তো সেক্ষেত্রে কি যার 2000 টাকার মানে কি জমলো, ও ভবিষ্যতে কোথাও না কোথাও ইনভেস্ট করবে, সে এসআইপি করুক, মিউচুয়াল ফান্ডে করুক না কেন, বা শেয়ার মার্কেটে করুক না কেন, মাত্র 2000 টাকা ইনভেস্ট করছে, বা স্টার্ট আপের কথাই ভাবুক না কেন, অনেক দিন ধরে পয়সা জমিয়ে। আচ্ছা, যে 20,000 টাকা মাসে জমাচ্ছে তার কি, তার মানে সে অনেক দিন ধরে পয়সা জমানোর পর, মানে অল্প কয়েকদিনের মধ্যে জমানোর পর তার একটা ভালো ক্যাপিটাল ফর্মেশন হবে, ক্যাপিটাল গঠন হবে, যেটা কিনা ভবিষ্যতে একটা কোনো স্টার্ট আপে ইনভেস্ট করতে পারবে। তার মানে স্ট্রাকচারাল এটাকে বলে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। জনসংখ্যা অনেক বেশি এবং হচ্ছে কি যে ক্যাপিটাল গ্রোথটা, সেভিংস হওয়ার হারটা কম, এটা হচ্ছে কি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। তাতে কি তোমার হচ্ছে কি যে ক্যাপিটাল ফর্মেশন হলো না, তুমি নতুন একটা স্টার্ট আপ খুলতে পারছো না, তোমার কাছে ক্যাপিটাল আছে সামান্য পরিমাণ, 2-3 লাখ টাকার ক্যাপিটাল আছে, ওই যে তুমি ইনভেস্ট করবে কি করে, এটাও তো এক ধরনের আনএমপ্লয়মেন্ট হয়ে গেল। তোমার ইচ্ছা হচ্ছে তুমি একটা চাকরি বাকরি করো বা হচ্ছে কোনো একটা সার্ভিস দিয়ে পয়সা ইনকাম করো, কিন্তু তুমি করতে পারছো না, কারণ তুমি হচ্ছে কি যে না এখন করবো না, এই 2 লাখ টাকা দিয়ে কি ইনভেস্ট করবো, কয় টাকাই কামাবো, থাক। এটা এটা কিন্তু একটা যে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। এবার আসি আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, যে কোনো একটা ফ্যাক্টরিতে 12 জন লোক মানে 10 জন লোক লাগে, 12 জন আছে, হয়তো আগের থেকেও কাজ করছে, কাজের পরিমাণ কোনো কারণে কমে গেছে, তো এবার সবচাইতে ইনএফিশিয়েন্ট 2 জন লোককে বার করে দিল, কারণ কি ওই 2 জন লোক থাকলেও যতটুকু কাজ হচ্ছে, না থাকলেও ততটুকু কাজ হচ্ছে, তাহলে 2 জনকে বাদ করে দিই, মানে কি যে খুব একটা বেশি প্রভাব পড়বে না তাতে কোম্পানির বা ফ্যাক্টরির কোনো প্রোডাক্ট, মানে কি যে অসুবিধা হবে না তাতে। প্রোডাকশনে খেয়াল রাখতে হবে, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট হচ্ছে কি প্রোডাকশন প্রসেসে যদি ইনফ্লুয়েন্স না থাকে, প্রভাব না থাকে, বা ডিরেক্টলি কন্ট্রিবিউশন বা অবদান না থাকে কোনো এমপ্লয়ের, তবে সেই এমপ্লয়িকে বার যদি করে দেওয়া হয়, তখন হচ্ছে কি যে আনএমপ্লয়মেন্টের মানে কি যে সৃষ্টি হয়, সেটাকে বলছি আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। একটা বললাম স্ট্রাকচারাল, একটা হচ্ছে ডিসগাস্ট। এবার আসি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কোনো কারণে ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে, বেতন কম আছে, এইবার মানে কি শ্রমিকরা দাবি করে বসলো যে আমাদেরকে বেতনটাকে বাড়িয়ে দিতে হবে, এই জন্য স্ট্রাইক করে বসলো। তো এটাও এক ধরনের আনএমপ্লয়মেন্ট, 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 1 মাস যাই হোক না কেন, আনএমপ্লয়মেন্ট তো হচ্ছে। তো এটা কি স্ব ইচ্ছায় আনএমপ্লয়ি হয়ে গেল, এটা হচ্ছে কি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আবার তো কোনো কারণে কোনো দেখা গেল আইপিএস অফিসার পয়সা নিতে গিয়ে ধরা পড়ে গেছে, এবার ব্যাস
তো হচ্ছে 6 মাসের হচ্ছে সাসপেনশন দিয়ে দিল, এটাও এক ধরনের আনএমপ্লয়মেন্ট। ও চাইলে চাকরি করতেই পারতো যদি গন্ডগোল না করতো, তাহলে এটা এক ধরনের আনএমপ্লয়মেন্ট হয়ে গেলো, মানে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট হয়ে গেল। এবার আসি আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। কোনো কারণে মন্দা দেখা গেল বাজারে, তুমি অনেক খেলনা, সাপোজ ধরো খেলনার ব্যবসা করো, যে খেলনা বানানোর জন্য দশটা লোক রাখছো তুমি, এইবার কোনো কারণে খেলনার মানুষ কিনতেছে না, হয়তো নতুন তুমি হয়তো হচ্ছে কি যে পুতুল ব্যবসা করতে, এবার বাচ্চারা শিফট করে গেছে ড্রোন বা হেলিকপ্টার, ইলেকট্রিক মানে কি বলে খেলনা হেলিকপ্টারের দিকে শিফট করে যাচ্ছে, ইলেকট্রনিক্স জিনিসের উপর বেশি শিফট করে যাচ্ছে, তাহলে কি তোমার খেলনা বিক্রি হচ্ছে না, কোনো কারণে মন্দা চলে আসলো। তো এই করে মানে তার মধ্যে তোমাকে তুমি কি করলে, 1 মাস কাজ করালে যা প্রোডাকশন হলো, তারপরে হচ্ছে কি আরেক মাস তোমার হচ্ছে কি কাজ করালে না, তো এটা গেল তোমার হচ্ছে কি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। বা মানে কি যে বারবার বছর কোনো একটা বছরে তোমার হচ্ছে কি যে বারবার সেটাকে রিপিট হচ্ছে, ওই একই মন্দা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। তো 4টা আমরা কমপ্লিট করেছি। স্ট্রাকচারালি কি, জনসংখ্যা বেশি, তারপর হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন কম, এটা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট মানে কি যে যে 2-3টা লোককে আমরা যদি বার করে দিই, তাতে কিনা প্রোডাকশনে যাদের কন্ট্রিবিউশন নেই তাদেরকে বার করে দাও, তো যে এই করে যে আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে সেটাকে ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মানে কি স্ট্রাইক করে দিল, সাসপেনশন হলো কোনো কারণে, মানে কি যে এইভাবে যদি আনএমপ্লয়মেন্ট হয় তাকে বলছি আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আর সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে কি কোনো কারণে বার্ষিক প্রতি বছর হোক বা হচ্ছে কি কোনো 5 বছরে একবার হোক না কেন, আর্থিক মন্দার কারণে হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট হলো। এবার আসি আমরা ক্রনিক আনএমপ্লয়মেন্ট। ক্রনিক আনএমপ্লয়মেন্ট মানে কি যে অর্থনৈতিক মন্দা, মানে কি যে কোনো একটা দেশে অনেক দিন ধরে 3-4-5 বছর 10 বছর ধরে, মানে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনই হোক না কেন, বা রিসোর্স কমজোরি হওয়ার জন্যই হোক না কেন, বা খুবই অত্যাধিক দারিদ্রতা হওয়ার কারণে অনেক বছর ধরে দাঁড়িয়ে মানে কি যে আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ক্রনিক আনএমপ্লয়মেন্ট। এবার আসি আমরা টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্টের কথা বলি। টেকনোলজি আপগ্রেড হয়ে গেছে, 2টো লোক মানে কি এবার কম লাগছে বা 10টা লোক কম লাগছে, এটা হচ্ছে টেকনোলজিক্যাল মানে আনএমপ্লয়মেন্ট। এবার আসি আমরা ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট। ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট মানে কি, দেখা গেল বিয়ে বাড়ি বা হচ্ছে কি যে অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠানে ক্যাটারিংয়ের ব্যবস্থা হয় এখন পয়সাওয়ালা ফ্যামিলিতে, তো এবার নিজেরা না ইনভলভ করে ক্যাটারারদের কাছে দিয়ে দিল, ওরা হচ্ছে গিয়ে কাজ করে দেবে। এবার আজকে কাজ করলো, কালকে তো মানে কি যে প্রোগ্রাম নাও পেতে পারে, তো এটা হচ্ছে কি যে ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট, পার্ট টাইম চাকরি হচ্ছে কোনো কারণে, তো এক ধরনের পার্ট টাইম, তো এটা হচ্ছে ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট। এবার আসে সিজনাল আনএমপ্লয়মেন্ট। দেখা গেল হচ্ছে কি যে ধান যে সময় বছরের XYZ মানে কি যে বছরে হচ্ছে ধান বুনলো, তারপর হচ্ছে কি যে খালি ধান গাছ হবে, বড় হবে, তারপর হচ্ছে কি ধান কাটা শুরু হবে ওই সময়, তো আবার দেখা গেল হচ্ছে কি যে বছরে 2বার ফসল ফলাচ্ছে, 3বার ফলাচ্ছে না, তাহলে সারা বছর তো কাজ পাবে না, তো এটা হচ্ছে কি সিজনাল আনএমপ্লয়মেন্ট। তাহলে আমরা 8 রকমের আনএমপ্লয়মেন্টের কথা বললাম, একটা স্ট্রাকচারাল, একটা হচ্ছে ডিসগাস্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মানে জনসংখ্যা আর হচ্ছে কি লো ক্যাপিটাল ফরমেশন এর কারণে। ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি 12টা লোকের জায়গায় 10টা লোক নিচ্ছে, যে 2টো লোকের হচ্ছে কি কন্ট্রিবিউশন টু প্রোডাকশনের কোনো কন্ট্রিবিউশন নেই। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মানে কি স্যালারি মানে কি সাসপেনশন অথবা জব সুইচ করে ফেললো, এই মানে কি তোমার এই চাকরি থেকে ওই চাকরিতে গেল, মাঝখানে 10-15 দিন এমপ্লয়ি রয়ে গেল, সাসপেনশন হলো, বা হচ্ছে কি কি বলবো স্ট্রাইক করে বসলো, এটা হচ্ছে কি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি কোনো কারণে হচ্ছে কি আর্থিক মন্দা দেখা দিল, তাতে যে আনএমপ্লয়মেন্ট গঠন হয়। ক্রনিক আনএমপ্লয়মেন্ট মানে কি যে বছরের মানে অনেক দিন ধরে কোনো একটা দেশে আনএমপ্লয়মেন্ট রয়ে গেল, টেকনোলজিক্যাল মানে কি যে পুরানা টেকনোলজি হোক বা হচ্ছে কি দারিদ্রতার কারণেই হোক না কেন। টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে কি টেকনোলজি আসার ফলে মানুষের নিডটা কমে যাচ্ছে, মানুষকে নিয়োগ কম করছে, মেশিন দিয়ে বেশি কাজ করছে, তো বেশি কাজ অল্প কিছু লোক দিয়ে হয়ে যাচ্ছে। আর ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট মানে কি ক্যাটারিং বা হচ্ছে কি যে মানে কি যে কি বলে বা অন্যান্য পার্ট টাইম চাকরি যদি আমরা কথা বলি, তাহলে ক্যাজুয়াল আনএমপ্লয়মেন্ট হয়ে গেল। সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে কি যে কোনো একটা বছরে এগ্রিকালচারের ক্ষেত্রে বেশি হয়, যে কোনো একটি বছরের নির্দিষ্ট সময়ে আনএমপ্লয়মেন্ট মানে কাজ কম থাকার জন্য আনএমপ্লয়মেন্ট দেখা যায়। এই গেল হচ্ছে কি আমাদের 8 রকমের ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট।
আচ্ছা, এবার আমরা একটু দু একটা টার্ম আমরা জানি, সেটা হচ্ছে কি জবলেস গ্রোথ। জবলেস গ্রোথ কি? দেখা গেল টেকনোলজি অনেক বেশি হয়ে গেছে, লোক কম লাগছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে আসছে, তো মানুষ কি করছে যে মানে কোম্পানি কি করছে, 10টা লোক না নিয়ে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাপ্লাই করে অনেক কাজ কম সময়ের মধ্যে ওরা হাসিল করে নিচ্ছে। তো এই কারণে 10টা লোক 10টা ইঞ্জিনিয়ার বসে যাবে। তো এই কারণে মানে এটাই হচ্ছে মানে কি যে এটাই হচ্ছে জবলেস গ্রোথ। একটা দেশের পয়সা বেড়ে যাচ্ছে, জিডিপি বেড়ে যাচ্ছে, সফটওয়্যার তৈরি হচ্ছে, সে সফটওয়্যার বিক্রি করে পয়সা ইনকাম করছে, তো গ্রোথ তো হচ্ছে সেই দেশের, কিন্তু প্রবলেমটা কি জবলেস হয়ে যাচ্ছে, যে চাকরির পরিমাণ কমে যাচ্ছে কিন্তু জিডিপি বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে এক ধরনের জবলেস গ্রোথ। আচ্ছা, এবার আসি আমরা ক্যাজুয়ালাইজেশন কি জিনিস। আচ্ছা, তো আর মানে কি ক্যাজুয়ালাইজেশন হচ্ছে কি কি বলে, ক্যাজুয়ালাইজেশন হচ্ছে কি যে এক ধরনের পার্ট টাইম চাকরি, রেগুলার ওয়ার্ক কি পার্মানেন্ট চাকরি। ক্যাজুয়াল ওয়ার্কার মানে হচ্ছে কি যারা মানে কি পার্ট টাইম চাকরি করছে, মানে প্যারা টিচার বা হচ্ছে গেস্ট লেকচারার, এরা হচ্ছে ক্যাজুয়াল ওয়ার্কার বা ক্যাজুয়াল সার্ভিস। আর রেগুলার সার্ভিস মানে কি পার্মানেন্ট টিচার, পার্মানেন্ট হচ্ছে কি যে মানে কি যে পোস্টগুলো হয় পিএসসি, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস প্রভৃতি, এগুলো সব হচ্ছে গিয়ে রেগুলার ওয়ার্কার এরা সবাই, বা রেগুলার সার্ভেন্ট। আচ্ছা, আর দুটো টার্ম হয়, একটা হচ্ছে মানে কি যে ফর্মাল ওয়ার্কার আর হচ্ছে ইনফর্মাল ওয়ার্কার। ফর্মাল ওয়ার্কার কারা? যখন হচ্ছে কোনো একটা গভর্নমেন্ট সেক্টর অথবা হচ্ছে কি যে পাবলিক সেক্টর অথবা মানে পাবলিক এন্টারপ্রাইজ যখন হচ্ছে কি 10 জন বা 10 জনের বেশি লোককে রিক্রুট করছে ফর্মাল অর্গানাইজেশনে, মানে অর্গানাইজড সেক্টরে, তখন হচ্ছে কি সেই ওয়ার্কারগুলোদেরকে বলা হয় ফর্মাল ওয়ার্কার। আর মানে এই যে ইনফর্মাল ওয়ার্কার কাদের বলা হয়? দেখা গেল যে 10 মানে কি আনঅর্গানাইজড সেক্টরে 10 জনের থেকে কম লোককে রিক্রুট করছে, সেই সব ওয়ার্কারকে বলা হয় ইনফর্মাল ওয়ার্কার। এটা এখানে উল্লেখযোগ্য হচ্ছে কি ভারতে ক্যাজুয়ালাইজেশন অনেক বেশি হচ্ছে। ক্যাজুয়ালাইজেশন মানে কি পার্ট টাইম চাকরির পরিমাণটাই বাড়ছে পার্মানেন্টের জায়গাতে। আবার মানে ইনফর্মালাইজেশন মানে কি অর্গানাইজড সেক্টরের তুলনায় আনঅর্গানাইজড সেক্টরের পরিমাণ ছোট আনঅর্গানাইজড সেক্টরের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এমপ্লয়ির সংখ্যা যখন মানে কি বেড়ে যাচ্ছে বা এমপ্লয়মেন্টের এর পরিমাণ যদি বেড়ে যাচ্ছে, সেটা কোথায় বাড়ছে? সেটা ইনফর্মাল সেক্টরে বাড়ছে। তার মানে যে ইন্ডিয়াতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ক্যাজুয়ালাইজেশন হচ্ছে ইন্ডিয়াতে, আর একটা ইনফর্মালাইজেশন হচ্ছে ইন্ডিয়াতে বেশিরভাগ দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আর এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। যদি আমার এই চ্যাপ্টারটা খুবই ইনফরমেটিভ লাগে তবে তোমার ভাই বোন বন্ধু বান্ধবীদেরকে দিয়ে দিতে পারো ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য। আর শেয়ার অবশ্যই করবে যদি ভাল লাগে ওদের কাছে, আর সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে কিনা আমি এরপরে নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেটা মানে কি যে লিঙ্ক পাওয়ার জন্যে। আর যেটা বলার, যদি রিয়েল রেসপেক্ট যদি আসে তবেই লাইক করবে, নইলে নয়। ওকে, বাই, অল দ্য বেস্ট।